সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে রাতের শুভেচ্ছা জানিয়ে আজকে ক্লাস পর্ব শুরু করছি। আজ আমাদের ক্লাসের আলোচনা বিষয় থাকবে ড্রয়িং কাকে বলে আর কিভাবে একটা আদর্শ ড্রয়িং সম্পূর্ণ করা যায় সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। আলোচনার শুরুতেই আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আপনার বন্ধু বান্ধব অনেকেই দেখবেন যে 19তম শিক্ষক নিবন্ধন কোচিং করার জন্য খোঁজাখুঁজি করছে বিভিন্ন জায়গায়। তাদেরকে আহ্বান জানাবেন, আমরা 19তম শিক্ষক নিবন্ধন কোচিং চালু করছি। আমাদের লিখিত ভাবে ভর্তি চলছে, যারা ভর্তি হতে ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করে ভর্তি হতে পারবে। এছাড়া আপনারা জেনে খুশি হবেন, অবাক করার বিষয়, 18তম শিক্ষক নিবন্ধনে লিখিত পরীক্ষায় সর্বোচ্চ যারা নাম্বার পেয়েছে তাদের ভিতরে জিশান আর্ট একাডেমির শিক্ষার্থী কিন্তু সব থেকে বেশি। আবার কম নাম্বার যারা পেয়েছে তাদের সংখ্যাও কিন্তু জিশান আর্ট একাডেমির যে সকল শিক্ষার্থী আছে তাদের সংখ্যাও কম নয় একবারে। কিন্তু ওভারঅল দিক থেকে যদি হিসাব করা হয়, 60+ এরকম শিক্ষার্থী জিশান আর্ট একাডেমির শিক্ষার্থী সব থেকে বেশি। এবং এই যে যারা আগে এই কোচি আপনি ক্লাস করছিলেন না কিছুদিন, শাইলা শাইলা ক্লাস করছেন না, সাবরিনা মুক্তার চেনেন? শাইলা, জি স্যার, আমি তো একদিন ক্লাস করছিলাম। শাইলা চেনে? জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাবরিনা মুক্তার চেনেন না? জি স্যার। এ কত পাইছে জানেন? কত পাইছে? 69 পাইছে, 69। কত বাসা তার স্যার? সর্বোচ্চ নাম্বার? না, সর্বোচ্চ নম্বর আর এ পর্যন্ত 76 শুনছি, কিন্তু সেখানে সাবরিনা মুক্তাজ 69 পাইছে। তার মানে 4 বছর মেয়াদী কোচধারীরাও এই সাবরিনা মুক্তার নিচে আছে অনেক। আমার কাছে প্রায় 8-10 জন ছিল 4 বছর মেয়াদী কোচধারী, তারা পাইছে 61, 62, 63 এরকম। কিন্তু সাবরিনা মুক্তা কিন্তু 69 পাইছে, মানে 1 বছর মেয়াদি থেকেও বেশি। আর এটা পাওয়ারই তো কথা, কারণ 1 বছর মেয়াদীদের যে প্রশিক্ষণ সেটাই তো আপনাদেরকে দেওয়া হয়েছে। 18তম যারা লিখিত পরীক্ষা দিচ্ছে এদেরকে তো সেই প্রশিক্ষণই আমি দিয়েছি, তাহলে তারা কেন পারবেন? এখানে লেভেলটা সেম, চেষ্টাটা সেম, এই জন্য তারা ভালো কিছু করছে। স্যার, তার মানে 60 পেলে হয়তো বলা যায় যে ভালো কিছু করা যাবে আর কি। 60+ পাইলে টোটাল অনেক ভালো কিছু হবে, ঠিক আছে। কিন্তু যেহেতু পথ ফাঁকা, 40 পাইলে চাকরি হয়ে যাবে, 40 পাইলেই আপনি চাকরি। কিন্তু ঠিক আছে। স্যার, যারা ফেল করছে মানে হারিন ভাইয়া তো অনেক সালাম ভালো আলাইকুম না স্যার। না না স্যার, ওয়ালাইকুম আসসালাম। 40 উনি ফেল পাইলে হবে করছে না স্যার স্যার। স্যার। জি। 40 পা 2টা ছাত্র আছে না স্যার? হ্যাঁ, 40 না পাওয়া না ছাত্র অনেক আছে। আমার ছাত্র না, পাইছে, তাহলে আমার ছাত্র পাইছে 48 পাইছে, 42 পাইছে, আমারই ছাত্র। কারণ ও স্টুডেন্ট স্টুডেন্ট সংখ্যা তো আমারই বেশি, তো তারাই তো ফেল করবেও বেশি, পাস করবেও বেশি, আবার কম নাম্বার পাবেও বেশি। এ তো আমার মেনে নিতেই হবে। আমি তো সব স্যার, ভালো চাইলে হবে না, স্যার এখানে তো হারুন জি ভাইয়া কি পরীক্ষা স্যার। হয়েছিল আছে। স্যার? উনি ফেল করছে কেন স্যার? হারুন ভাই ফেল করছে কেন, স্যার এই উত্তর কিভাবে দেবে? তার কোথাও সমস্যা আছে, এই জন্য সে ফেল করছে। না স্যার, আপনার সাথে কি কথা হয়েছিল আগে স্যার? আমার সাইন্টিফিক প্রবলেম ছিল ফেল বা করছে মানে তার এই কোথাও না কোথাও স্যার ঘাটতি আছে, কোনো না কোনো জায়গায় সমস্যা হয়েছে তাই ফেল স্যার, করছে। এখন কাগজ কাগজপত্র কি সমস্যা আছে নাকি তাহলে? কাগজপত্রের সমস্যা তো ছিল না, সে মোটামুটি আঁকাতো ভালো সবকিছু, কিন্তু বলছিল যে ভাইবা বোর্ডে একটু সমস্যা হয়ে গেছে, একটু ভয় পেয়ে গেছিল। এখন এই এখানে এই জায়গাটাই সমস্যা। এখানে ভাগ্যটা অনেকটা ফেভার করে, কারণ যেখানে আপনার ভাইবার নাম্বার যোগ হয় না, রিটেনের উপরেই সবকিছু, শুধু জাস্ট কাগজপত্রগুলো চেক করবে ছেড়ে দেবে, সেখানে আপনাকে বাদ দিচ্ছে। তার মানে এটা অনেকটা ভাগ্য, ঠিক আছে। এটা ভাগ্যটা অনেকটা ফেভার করে, যার লাক ভালো। এই যে বাসনা বৈরাগী, আপনি শাইলা চেনে বাসনা বৈরাগী, ও কত পাইছে জানেন? 46। বাসনা বৈরাগী পাইছে 46, তার বয়সও শেষ, এইবার তার বয়স শেষ, মানে আগস্টে তার বয়স 35 বছর হয়ে যাবে। তার মানে তার আর সুযোগই নাই এর পরে আর কোনোভাবেই। মানে ওর কপালটা কতটা ভালো, চিন্তা করতে পারছেন? আসসালামু আলাইকুম স্যার, আমি ফারজানা আক্তার বলছি।
ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। স্যার, আমাদের যদি আহ, একসাথে পাশ হয় তাহলে কি আমাদের একটু মার্কসটা বেশি লাগবে? 100-তে পাস বলতে? একসাথে মানে আলাদা আলাদা পাশ ছাড়া ও না, যদি হয়। তো ওইটা বিষয় না, আপনাদের টার্গেট থাকবে 60 উপরে। আপনাদের পাশের চিন্তা তো আপনাদের করলে হবে না, আপনি 60 উপরে নাম্বার রাখতে হবে এরকম ভাবে চেষ্টা করবেন, আর আমি সেইভাবে আপনাদেরকে তৈরি করব। আর আপনারা জি যেটা স্যার, জি স্যার। খুশি হবেন যে 18তম যারা অঙ্কন করতো, ওভারঅল যদি হিসাব করা হয় 19তম যারা অঙ্কন করছে এদের অঙ্কন ভালো, তাদের থেকে আপনাদের অঙ্কন অনেক ভালো। তারা এই আপনাদের বেসিক লেভেলে যে আউটপুট গুলো দিচ্ছেন, তারা এরকম আউটপুট দিতে পারেনি। তাদেরকে হাতে ধরে ধরে শেখাতে হয়েছে। আপনাদেরও শেখানো লাগবে, কিন্তু ওদের মতো কতটা শেখানো লাগবে না, ওদের থেকে আপনারা 1-2 ধাপ উপরে আছেন, কিছু কিছু আছে নিচে, কিন্তু অধিকাংশ আমি ওভারঅল হিসাব করছি তারা কিন্তু ভালো পারে। পূর্ণিমা পূর্ণিমা কিন্তু অনেক ভালো আর্ট করে। এই কোচি, কোচিও কিন্তু ভালো আর্ট করে। তারপরে আরো তো নাম দেখতে পাচ্ছি না, নাজিম, নাজিম ভালো আর্ট করে, কিন্তু নাজিমের নিয়ে আমরা একটু টেনশনে আছি। নাজিমের আর্ট, নাজিম নিয়ে টেনশন কেন? নাজিমের আর্ট শক্ত হয়ে যাচ্ছে, মানে সফটনেস খুবই কম। মানে সুরা, মনে করেন যে একটা লাইনের ভিতরে যে একটা রিদম থাকে, এই রিদমটা খুবই কম। মনে করেন যে একটা স্টিল, স্টিল লাইট, মনে করেন যে এটা স্কেল না, এই স্কেলটা যেরকম শক্ত, আর্ট গুলো এরকম শক্ত হয়ে যাচ্ছে, যেটা বলে দিচ্ছে সেটা নরম হচ্ছে, আর যেটা বলতেছে না সেটা হলো এখন মনে করেন যে শক্ত হয়ে যাচ্ছে। ওটা থেকে আপনাকে বের করতে হবে। ওইটা থেকে আস্তে আস্তে ঠিক আছে স্যার, চেষ্টা করি। হুম, আপনি স্যার আমরা কি রেখাগুলো পারবো এরকম করতে? হবে? রেখাগুলো চাপ দেবেন কম, তো যখন অঙ্কন করবেন তখন চাপ দেবেন কম। ঠিক আছে, চাপ কম দিলেই হবে। আপনার রেখাগুলোতে চাপ বেশি হয়ে যাচ্ছে, ওকে স্যার। স্যার নাজিম ভাই, স্ট্রং হয়ে যাচ্ছে। স্ট্রং হলে হবে না সফটনেস। আপনি এই রেখায় একটা রেখা একবারে দেবেন না, একটা রেখা আপনি 10 বারে দেবেন, তাহলে দেখবেন ওখানে একটা সফটনেস কাজ করছে, ওখানে একটা কেমন যেন একটা ভালো লাগা, একটা আবেগী কাজ করবে। একটা রেখায় একটা দেওয়ার থেকে ওই ওই রেখাটা মনে করেন যে এরকম পেন্সিল টানতেছেন, টানছেন টানছেন টানতে 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 ডার্ক হবে, একবারে মনে করেন ডার্ক হবে না, তাহলে দেখবেন যে সফটনেস চলে আসছে। ওকে স্যার, থ্যাংক ইউ। অঙ্কন ভালো, কিন্তু ওই যে মনে করেন যে রিদমটা এখন আসেনি। তারপরে আরো অনেকে, শফিক সাহেব ভালো আঁকে, শফিক সাহেবের হাত ভালো। মেহেদি হঠাৎ করে উঠে আসছে, মেহেদির দেখলাম ফিগারের এটা ভালো হয়েছে, মেহেদি প্র্যাকটিস মনে হয় একটু বেশি করছে, এই জন্য ভালো পজিশনে চলে যাচ্ছে। তারপর স্যার কি আমার ইমপ্রুভ হচ্ছে স্যার? হ্যাঁ, ইমপ্রুভ হচ্ছে, এই জন্য তো বললাম। ও তারপরে ওই যে আচ্ছা। জান্নাতুল ফেরদাউস খুবই খারাপ অবস্থানে ছিল, সে কিন্তু ভালো অবস্থানে চলে আসছে। ঠিক আছে, মুন্নি আক্তার তো আজকে নতুন, আর একজন মুন্নি আছে, ও অনেক ভালো আঁকে, আর মুন্নি না কি যেন নাম। তারপরে মোটামুটি এগুলো ভালো লেভেলে আছে। আর আরো নাম দেখতে পাচ্ছি না, অবশ্যই তাদের নামগুলো বলতে পারতাম। ঠিক আছে, সে নামগুলো দেখতে পাচ্ছি না। স্যার আমাদের তারপর কি ভবিষ্যৎবাণী হবে? দেন। হ্যাঁ, আপনাদের কাজগুলো আরো কয়েকদিন যাক, তারপরে ভবিষ্যৎবাণী দিই। ঠিক আছে, কাজগুলো আরো স্যার কয়েকদিন যাক, মানে আমার দ্বারা কি হবে? আপনাদের কাজই তো দেখি নাই, একটা কাজ করে কি মানে কমেন্ট করা যায় না যে এদের হবে কি না হবে। এটা ঠিক স্যার। তবে স্যার একটা জিনিস কি আমার যতটুকু মনে পড়তেছে যে 19তম নিবন্ধনে কিন্তু আমাদের প্রতিযোগিতা হবে বেশি, কারণ যেহেতু অবশ্যই 18তম প্রতিযোগিতা হবে। নিবন্ধনে ড্রয়িং এ কিন্তু খুব ধরা খাইছে। হ্যাঁ, এরা সব পরিশ্রমে অংশগ্রহণ করবে। তবে 19তম নিশ্চিন্তে অংশগ্রহণ। থাকেন, নিশ্চিন্তে থাকেন, ভালো কিছু হবে। মনে করেন যে যদি স্থান ভালো হয়, স্থান যদি ভালো হয়, পাত্র যদি ভালো হয়, যতগুলো পানি ঢালবেন পানি কিন্তু অন্য জায়গায় যাবে না, ওই জায়গায় ওই পাত্রে স্যার আগস্টে আগস্টে যার 35 বছর শেষ উনি কি আর ওনার কি চাকরি হবে? আর উনি কি আবেদন করতে পারবে? অবশ্যই পারবে, অবশ্যই পারবে। উনি আবেদন করতে পারবে এই জন্য যে যেদিন নিবন্ধনের রেজাল্ট দিছে লিখিত,
ওই লিখিত পরীক্ষার দিন থেকেই বয়স হিসাব হবে। 4 তারিখ থেকে, 4 তারিখে রেজাল্ট দিছে না, ওই 4 তারিখ থেকে বয়স হিসাব হবে। ওই তো ফোন করে কান্নাকাটি করতো, আর একজন ফোন করে খুব কান্নাকাটি করছে, ওই যে অরণ্য মল্লিক নাম, ওই অনেক ভালো পরীক্ষা দিছে কিন্তু হয়নি। ওর বয়স ডিসেম্বরে শেষ হবে, আর একটা সার্কুলার পেয়ে যাবে, কোনো সমস্যা নেই। আমি বলছি সেইভাবে আগাতে। না স্যার, পাবে না অবশ্যই পাবে। স্যার। 26-এ হ্যাঁ, 26-এ সার্কুলার, কিসের সার্কুলার 26-এ? এই 19তম। না না না, জুলাই আগস্টের মধ্যে সার্কুলার পেয়ে যাবেন। জুলাই থেকে দেওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি। স্যার আমার স্যার মনে ওই হয় যে জুলাই লাস্টের দিকে আসবে। ওই স্যার আমি প্রজ্ঞাপনটা একটা ইস্যু করার দেখছিলাম জন্য আগস্টে দেওয়ার সম্ভাবনা আছে আর কি। জুলাই আগস্টে সম্ভাবনা বেশি, জুলাইতে দেওয়ার জুনের শেষে দেওয়ার কথা ছিল, কিন্তু জুলাইতে দেওয়ার সম্ভাবনা জুলাই সব থেকে বেশি। লাস্টের দিকে হবে স্যার, মনে হচ্ছে জুলাই লাস্ট। ওই জুলাই লাস্টের দিকে ছাড়বে, মনে করেন আগস্টের 30 তারিখ পর্যন্ত ডেট দেবে যে আগস্টের 30 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে, এরকম। যে আগস্ট সেপ্টেম্বর নভেম্বরের দিকে হয়তো পরীক্ষা নিয়ে নেবে, নভেম্বর ডিসেম্বরের দিকে। এরকম। আর এবার তো বয়সের বাধা নাই, সার্কুলার যেদিন ছাড়বে সেদিন থেকে বয়স কাউন্ট। সুতরাং জি স্যার, এটা একটা ভালোই করছে। সুতরাং ওইটা নিয়ে কোনো টেনশন নাই। এখন আপনারাই কিন্তু আমার আশা ভরসা। এরা যেমন সুনাম অর্জন করছে, আপনারা কিন্তু সুনাম অর্জন করতে হবে। ওই যে ইনশাল্লাহ স্যার, সুনামের সাথে দোয়া আমার করবেন। দুর্নামও আছে, আমি যে একেবারে যে খুব ফ্রেশ তাও না। মনে করেন যে যেমন স্টুডেন্ট বেশি, ফেল তো বেশি করবেই, পাশও বেশি করছে, 58 জন পাস করছে, ফেল করছে প্রায় ছাত্র পিরিলি ফেল করছে প্রায় 120 জনের মতো। পিরিলি ফেল করছে 120 জন, ফেল করলে তো আর কিছু করার নেই স্যার। পিরিলি ফেল করছে। তারপরে রিটেনে ফেল করছে এরকম 70 জন না 80 জন মতন ফেল করছিল রিটেনে। তারপরে এই যে প্রতিষ্ঠানের এখানে ছাত্র কারণ আছে, ওই শাইলাও ক্লাস করতো, শাইলাও ফাঁকি বাজছিল। ওরা মনে করেন যে আজকে যদি 5 জন নতুন ক্লাস করে, ওই 5 জন নেক্সট দিন আর ক্লাসে তাদের পাওয়া যাবে না, এরকম। আমার একটা গ্রুপে 50 জন তো ছিল স্টুডেন্ট, মোট 5টা না 6টা গ্রুপ ছিল। ওই যেরকম পাস করছে, ফেলও করছে, ভালো পজিশনে আছে, সব মিলাই আলহামদুলিল্লাহ। স্যার স্যার পিলির স্যার ব্যাপারে একটু ফেল ধারণা করলে দেন প্লিজ। থিওরি স্যার পিলির ব্যাপারে, ও স্যার পিলি। পিরিলির বিষয়ে ধারণা, পিরিলি বিদ্যাবাড়ির ডাইজেস্ট প্লাস বইটা কিনে পড়া শুরু করেন। আপনারা তো ইয়ার পরীক্ষা দেবেন, এই প্রাইমারি পরীক্ষা দেবেন। যাদের 30 বছর 32 বছর বয়স হয়নি, আপনারা কিন্তু সবাই প্রাইমারি পরীক্ষা দেবেন। বিদ্যাবাড়ির ডাইজেস্ট প্লাস প্রাইমারি শিক্ষক নিয়োগ, এই বইটা কিনবেন, তাহলে ওই বইটা কভার করতে পারলে এনটিআরসি কভার হয়ে যাবে। এবার এনটিআরসি যখন প্রিলি সার্কুলার দিবে, তখন বিগত সালের প্রশ্নের জন্য একটা বই কালেক্ট করবেন, ওই নিবন্ধনে বিগত সালের প্রশ্নের জন্য। তাহলে ওই বিগত সালের প্রশ্নগুলো পড়লেন, 3টা জিনিস যদি আপনি সুন্দর করে শেষ করতে পারেন, আপনার প্রিলি 50 থেকে 60 নাম্বার ইজি হবে। সেগুলো কি? বিসিএস এর বিগত সালের প্রশ্ন, প্রাইমারি বিগত সালের প্রশ্ন, এবং নিবন্ধনের বিগত সালের প্রশ্ন। এই 3টা জিনিস কভার করবেন, আর ওই যে বিদ্যাবাড়ির ওই ডাইজেস্ট প্লাস বইটা পড়বেন। এইগুলো কভার করতে পারলেই মনে করেন যে আপনার 70-80 নাম্বার আপ থাকবে, 70 থেকে 80 নাম্বার আপ। এই বিগত সালের প্রশ্ন থেকে আপনি 45 থেকে 50 নাম্বার ইজি পাবেন, কমন পাবেন। বিসিএস, প্রাইমারি আর নিবন্ধন, এই 3টা থেকে আপনি 50 থেকে 55, 45 এরকম কমন পাবেন। এবার আরো ভালো করতে গেলে 60 থেকে 70 নাম্বার পেতে গেলে ওই ডাইজেস্ট প্লাস বইটা পড়লেই হবে। এটা পিরিডি গেল। আমি আপনাদের পিরিডি কোচিং করাই, সেটা হলো সরাসরি, অনলাইনে আমার সময় নেই, ঠিক আছে? অনলাইনে সময় নেই, এই জন্য এই যে মনে করেন যে একটু পরেই বাংলা, শনিবারে বাংলা ব্যাকরণ পরীক্ষা,
তারপর প্রশ্ন করতে হবে। আজকে পরীক্ষা নিয়েছে সাধারণ জ্ঞানের উপরে। এই ওদের ওদের এই দেখেন, আপনাদের স্ক্রিন শেয়ার করে একটু দেখাই, ওদের কিন্তু এরকম স্যার ওই প্রশ্নগুলো আমাদের একটু দেওয়া যায় না স্যার? আমরা বাসায় বসে পড়ে নেবো তাহলে। স্যার, কি কি প্রশ্ন দিচ্ছেন দেখেন নি, কিছু উনি কিছু পারে। ওই বিষয়ে প্রশ্নগুলো আমাদের একটু দেওয়া যায় না স্যার? কিছু কিছু বিষয় একটু গোপনীয় থাকে, বুঝছেন? সব বিষয় সব জায়গায় তো আসলে শেয়ার করা যায় না। তো আমার ব্যাজ আছে, নিবন্ধনের ব্যাজ আছে, তারপরে আপনার স্যার ওই উপজেলা কৃষি অফিসারের ব্যাজ আছে। স্যার পরীক্ষার পরীক্ষার আগে কয়েকটা পরীক্ষা নিয়েন আমাদের। এই জায়গায় দেখছেন আন্তর্জাতিক পড়া দেখছেন, মহাদেশ পরিচিতি, ভৌগোলিক উপনাম, সীমারেখা প্রণালী, দ্বীপ, সাগর, মহাসাগর, চুক্তি, সম্মেলন, সংগঠন, সমস্ত দেশ মুদ্রার রাজধানী, জাতিসংঘের অঙ্গ সংগঠন, আর পুরস্কারের খেলাধুলা। এইগুলো হলো আপনার এই সোমবারে পরীক্ষা হবে। আর এই যে প্রশ্ন, এই প্রশ্ন তো দেখা যাবে না, আপনার দেখতে হবে, অনেক ছোট প্রশ্ন। আর এই বাংলাদেশ বিষয়গুলি দেওয়া ছিল টপিকস, এর উপরে পরীক্ষা হয়েছে। এইগুলো পড়লে আর লাগে নাকি? স্যার এই টপিক গুলা কি ওই বিদ্যাবাড়ি ডাইজেস্ট বই থেকে পড়তে বলছেন? না, যে কোনো এগুলো বই তো থেকে পড়লে হবে। আমি তো আপনার আন্তর্জাতিক এর বাইরে আর প্রশ্ন হয় না। আমি আমি তো আপনার ওই রকম ধরি না যে আপনি এই বই থেকে পড়বেন। আমি বিদ্যাবড়ি সাজেস্ট করছি এই জন্য যে বিদ্যাবড়িটা প্ল্যানিং ভাবে দেওয়া আছে সবকিছু। মনে করেন 50 দিনের একটা রুটিন দেওয়া আছে, ওই রুটিন অনুযায়ী মনে করেন প্রতিদিনের পড়া যদি প্রতিদিন আপনি কমপ্লিট করতে পারেন, এমনি 60-70 পেয়ে যাবেন। ওদের একটা সুন্দর করে সাজাই গুছাই দিছে, কিন্তু অন্য বইগুলো এগুলো নাই। ওরা একদম মানে আপনি কিভাবে শুরু করবেন, কোন দিন কতটুকু পড়বেন, সব সুন্দর করে সাজাই দিছে। আবার রিভিশন আছে ওর ভিতরে, এই জন্য ওটা সাজেস্ট করছি, তাই ছাড়া কিছু না। এর মধ্যে সব লেখাপড়া। যাই হোক, স্যার 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 পিলির আগে থিওরি, আমাদের একটা পরীক্ষা নিয়েন, পিলির পরীক্ষা একটা মডেল টেস্টের পিরিলি মতো। পিরিলি এর ভিতরে না ঢোকাই, পিরিলিটা না ঢোকাই। আমরা এখন স্যার ক্লাসে থিওরি কমন ছিল স্যার, এবার আপনার সাজেশনের মধ্যে। ওই এরা বলুক, এই শাইলা আছে, তারপরে আরো অনেকেই পুরাতন আছে, এরা ভালো জানে কমন ছিল কিনা। একটা কি দুইটা পড়িনি, আর সব কমন ছিল। দুইটা তো এমনি পড়বে না, সেটাই, দুইটা বাদে তো এমনি সবই লেখা যাবে। থিওরি কমন ছিল বলেই তো ওরা এত নাম্বার পাইছে। থিওরি কমনই আছে, আমরা যে পরীক্ষাগুলো 2 সেমিস্টারে দিছি তার ভিতরেই তো সব প্রশ্নই আছে। আচ্ছা, আপনাদের এই 2 সেমিস্টার যে পরীক্ষাগুলো দিয়েছেন, এই 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 বিষয়গুলো ওই আপনাদের ওই পড়ার ভিতরে অ্যাড করছে কে জানেন? হ্যাঁ স্যার সবগুলোই আছে। সবগুলোই অ্যাড করছে কে জানেন? কি স্যার আপনি? হয়। আপনারা কি জানেন আপনাদের এই সিলেবাস, একাডেমিক যে সিলেবাস ছিল, এই সিলেবাসের সাথে নিবন্ধনের সম্পর্ক ছিল না? এটা কি জানেন জি আপনারা? স্যার, আমরা পরীক্ষা দিছি স্যার, নিবন্ধনের সাথে কোনো মিল নাই। নিবন্ধনের সাথে কিন্তু আপনাদের একাডেমিক সম্পর্ক ছিল না, সবকিছু কিছু ছিল কিন্তু না। এই নতুন করে আমি কিন্তু কিন্তু সব অ্যাড করছি এই বোর্ডে। কিন্তু স্যার এই যে 18তম নিবন্ধনের প্রশ্ন দেখলাম, আমাদের সব তো পড়া জিনিস, কোনো না কোনো দিকে পড়ছে এই জিনিসগুলা। এটা তো আমি অ্যাড করছি, এই তাই এটা তো আমারই অ্যাড করা, এই জন্য আপনারা এগুলো মিল পাচ্ছেন। আপনারা কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে যাবেন, গিয়ে সিলেবাসটা কে সংশোধন, কে প্রণয়ন করছে, ওখানে আমার নাম ঠিকানা সব লেখা আছে, দেখবেন। কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে গিয়ে অ্যাডভান্স কোর্সের ভিতরে যাবেন, দেখলে বুঝতে পারবেন। আর যারা সিলেবাস ডাউনলোড করে রেখেছেন বা পড়াশোনা করেছেন সিলেবাস দেখে দেখে, তারা অবশ্যই আমার নাম দেখছেন, তো হয়তো তখন আমাকে চিনতেন না। ঠিক আছে, আগে আপনাদের 30 মার্কের পরীক্ষা হতো। 30 মার্কের পরীক্ষা তো এক কথায় উত্তর, আর সংক্ষিপ্ত আর অতি সংক্ষিপ্ত প্রশ্ন ছিল।
আজ ছিল 3 নাম্বারের প্রশ্ন, মানে 3 করে নাম্বার ছিল 3 করে, 2টা সাবজেক্টের থিওরি পরীক্ষা হতো। ওই রকম পড়ে কখনোই নিবন্ধনে টেকা সম্ভব ছিল না। তারপর এটা নতুন করে সংশোধন করে সিলেবাস পরিবর্তন করে আপনাদের এই নিবন্ধনে যা আসবে সেইগুলো দেওয়া হচ্ছে। এই জন্য আপনারা এখন বলছেন যে নিবন্ধনে যা পড়ে সব আমরা পড়ছি। আপনারা অনেকেই পড়ছেন, যারা ক্রিয়েটিভে পড়ছে, যারা ক্রিয়েটিভের স্টুডেন্ট বা ক্রিয়েটিভকে ফলো করছে, তারা হয়তো এই প্রশ্নগুলো পাইছেন, কিন্তু অন্যান্য জায়গায় শুধু সাজেশন পাইছে পরীক্ষার আগে, এরকম সাজানো গোছানো কোনো পড়া পায়নি বা শীট পায়নি। স্যার আমাদের ব্যাচেও সবাই পায়নি, যারা ক্লাস করেছে নিয়মিত তারাই কেবল এর সাথে সম্পর্কিত। না, সবাই পাইছে, জিমেলে তো সবাইকে দেওয়া হয়েছে। যাই হোক, অনেক গল্প অনেক কিছু বললাম। আমাদের ক্লাস সর্বোচ্চ হয়তো আমার এই শীটটা বোঝাতে আপনার সর্বোচ্চ 10 মিনিট লাগবে। তারপর আমরা সরাসরি স্ক্রিন শেয়ার করে আপনাদের যে ক্লাসের যে বিষয়বস্তু ছিল সেটা কে কি অঙ্কন করছেন, কার কি ভুল হয়েছে, আমি সেগুলো সুন্দর করে ধরে ধরে দেবো। একজনের দেখাবো, সে চাইলে লিভ নিতে পারবে, চাইলে থাকতে পারবে, থেকে অন্যদেরটাও দেখতে পারবে। তাহলে আমাদের আজকের আলোচনা বিষয় ছিল ড্রয়িং এর সংজ্ঞা দাও, বা ড্রয়িং কি, ড্রয়িং কাকে বলে, আর কিভাবে সুন্দর করে পেন্সিল ড্রয়িং করা যায়। ঠিক আছে, পেন্সিল ড্রয়িংটা কিভাবে সুন্দর করে করা যায় সেই বিষয়ে আজ আলোচনা করতে থাকেন। তো আগে আমরা ড্রয়িং কাকে বলে এটা জেনে নিই। ড্রয়িং বলতে সাধারণত বোঝায় রেখাচিত্র। খুব ভালো কথা, যদি এটা কেউ লেখে কোনো সমস্যা নেই। আবার যদি কেউ বলে যে আমি সরাসরি লিখবো ড্রয়িং এর সংজ্ঞা, ঠিক আছে, কেউ যদি ভূমিকা লেখে যে ড্রয়িং করতে সাধারণত বোঝায় রেখাচিত্র, আহ আপনার চিত্র অঙ্কনের প্রাণ হলো ড্রয়িং, ড্রয়িং ছাড়া ভালো চিত্র অঙ্কন করা যায় না, এতটুকু লিখে নিচে লিখলেন ড্রয়িং এর সংজ্ঞা, বা শুধু সংজ্ঞা সংজ্ঞা লিখে তখন লিখলেন কোনো বস্তু বা বিষয়ের আকৃতিকে শুধু রেখা দিয়ে কাগজে বা ক্যানভাসে আঁকাকেই ড্রয়িং বলে। সুন্দর, এই 1 লাইনে লিখে দিলেন। এরপরে একটা উক্তি দিলেন, এ সম্পর্কে পাবলো পিকাসো বলেছেন, ড্রয়িং ইজ দ্য লাইফ অ্যান্ড সোল অফ পেইন্টিং। এই কথাটা লেখার পরে আপনি কিভাবে পেন্সিল ড্রয়িং করা যায় সেটা বিস্তারিত তুলে ধরবেন। আবার যদি কেউ লেখে যে আমার কাছে ওই সংখ্যাটা বড় হয়ে যাচ্ছে, তাহলে আমি লিখবো কতগুলো রেখা সমন্বয়ে যে ফর্মের সৃষ্টি হয় সেটির সমন্বিত রূপই ড্রয়িং। কতগুলো রেখার সমন্বয়ে যে ফর্মের সৃষ্টি হয় সেটির সমন্বিত রূপই ড্রয়িং। বা অনেকগুলো রেখার সাহায্যে অনেকগুলো বিন্দু, বা এই বিন্দুর সাহায্যে রেখা তৈরি হচ্ছে, তাহলে অনেকগুলো রেখার সাহায্যে দৈর্ঘ্য প্রস্থ মেনটেন করে যেটি অঙ্কন করা হয় সেটা ড্রয়িং। বা রেখার সাহায্যে যে চিত্র অঙ্কন করা হয় তাকে ড্রয়িং বলে। রেখার সাহায্যে যে চিত্র অঙ্কন করা হয় তাকে ড্রয়িং বলে। আপনি মনের মধ্যে আগে এটাকে ধারণ করবেন, লালন করবেন, যে এই জিনিসটা কিভাবে সহজ করা যায়, ভাষাটা কিভাবে নিজের মতো করে ফুটিয়ে তোলা যায়, তাহলে দেখবেন যে নাম্বারটা বেশি পাচ্ছেন। আর বইয়ের ভাষা লিখলে মনে করেন যে আপনিও বইয়ের ভাষা লিখলেন আর একজনও বইয়ের ভাষা লিখলো, যার হাতের লেখা ভালো সে বেশি নাম্বার পাবে, আপনি কম নাম্বার পাবেন। মনে করেন বিথি এই যা আছে হুবাহু তাই উঠাই দিল, হালিমাও যা আছে তাই উঠাই দিল, দীপঙ্করও যা আছে তাই উঠাই দিল, তো সবাই তো একই লিখছে, প্যাটার্নও একই, তো নাম্বার কার বেশি দিবে? যার হাতের লেখা সুন্দর, যে পয়েন্ট গুলো সুন্দর করে গুছিয়ে লিখছে তাকে বেশি নাম্বার দিবে। মনে করেন পয়েন্ট সবকিছু ওকে ফাইন, তারপর যে হাতের লেখা ভালো সে নাম্বারটা বেশি পাবে, যে হাতের লেখা খারাপ সে তুলনামূলক নাম্বার কম পাবে। এই জন্য এখন থেকে যাদের হাতের লেখা একটু নর্মাল, যারা সুন্দরভাবে পড়তে পারে, শিক্ষকের জন্য পড়তে কষ্ট না হয়, এরকম সুন্দর করে গোছানো লেখা শেখে। রেখা মূলত 4 ধরনের: ভার্টিক্যাল লাইন, হরিজন্টাল লাইন, ডায়াগোনাল লাইন এবং কার্ভ লাইন। ড্রয়িং করতে গেলে বিভিন্ন বিষয় আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে। সেসব বিষয়গুলোর মধ্যে আছে শেপ,
ফর্ম, ভোলাক আর রিদম। এই নাজিমকে যে কথাটা বলছিলাম যে রিদম, একটা ছন্দ, রেখার মধ্যে একটা ছন্দ থাকে, এই রিদমটাকে নিয়ে আসতে হবে। ড্রয়িং সাধারণত কয় প্রকার, বা ড্রয়িং কে অনেকভাবে ভাগ করা হয়েছে, কিন্তু আমরা এখানে সাধারণত 5টা ভাগে ভাগ দেখিয়েছি। একটা হলো ফ্রি হ্যান্ড ড্রয়িং, আউটলাইন ড্রয়িং, মডেল ড্রয়িং, ইনস্ট্রুমেন্টাল ড্রয়িং এবং মেমোরি ড্রয়িং। এখন এগুলো আমি সুন্দর করে আগে বোঝাই দিই আপনাকে। ফ্রি হ্যান্ড ড্রয়িং মানে কি, ইচ্ছা খুশি মতো একটা বাচ্চার হাতে একটা পেন্সিল ধরিয়ে কি দিলে কস সে যখন এটা একদম মনে করেন যে ওর কোনো ধরা বাঁধা নিয়ম নাই, ফ্রি হ্যান্ডে অঙ্কন করছে, সেটা হলো ফ্রি হ্যান্ড ড্রয়িং। আউটলাইন ড্রয়িং, মনে করেন যে একটা ছবি অঙ্কন করছেন, তার সাইড দিয়ে আপনি আউটলাইন দিয়ে 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 মনে করেন যে আমাদের যে হাতের ভিতরে কিন্তু অনেক শিরা উপশিরা সবকিছু আছে, এই জন্য ওই রেখাগুলো টানার সময় বারবার রেখা টানতে সফটনেস চলে আসে, ওইগুলো ফুটে ওঠে। কিন্তু আপনি যদি শুধুমাত্র হাতের 2 সাইডে 2টা রেখা দেন, তাহলে সেটা হবে আউটলাইন ড্রয়িং। এরপর মডেল ড্রয়িং। মডেল ড্রয়িংটা কি, একটা বিষয় সামনে রাখলেন, রেখে সেটাকে সরাসরি অনুকরণ করলেন বা সেটা দেখে দেখে উপস্থাপন করলেন রেখার সাহায্যে, সেটা হলো মডেল ড্রয়িং। আর ইনস্ট্রুমেন্টাল ড্রয়িং বিষয়টা হলো এমন যে মনে করেন কোনো বস্তু বা কোনো বিষয়ের সাহায্যে আপনি একটা অঙ্কন করলেন, সেটাই ইনস্ট্রুমেন্টাল ড্রয়িং। এবং তাৎক্ষণিক কোন একটা বিষয় আপনি সরাসরি রেখার সাহায্যে উপস্থাপন করলেন। মেমোরি ড্রয়িং মানে কি, কোনো কিছু একটা মুখস্থ, আমি ওই যে অনেক দূরে একটা গ্রামে গেছিলাম, সেই গ্রামে এই জায়গায় একটা নদী ছিল, নদীর সাইডে একটা গাছ ছিল, গাছের ধারে একটা ঘর ছিল, এই যে আপনি মনে রাখছেন, এই মনে রেখে যে অঙ্কনটা করছেন, সেটা হলো মেমোরি ড্রয়িং। ঠিক আছে। আর ইনস্ট্রুমেন্টাল ড্রয়িংটা আমি আর একদিন আপনাদেরকে বোঝাবো সুন্দর করে। সাউন্ড কম আসছে কেন, সাউন্ডটা অনেক বেশি আছে, সাইলা শুনতে পাচ্ছি না বলে। ড্রয়িং এর আর একটা জিনিস আপনাকে লক্ষ্য রাখতে হবে, সেটা হলো আলো ছায়া। এই আলো ছায়ার বিষয়টা কেমন দেখেন, যেদিক থেকে সূর্যের আলো পড়বে সেদিক থেকে থাকবে কি আলো, সেদিকে উজ্জ্বল ভাব একটা থাকবে। আর যেদিকে আপনার সূর্যের আলো পড়বে না, মানে সূর্যের আলোর বিপরীত দিকে, সে লাইনটা কি হবে, ডার্ক হবে। অর্থাৎ যদি মনে করেন যে মোমবাতি, মোমবাতির উপরে কি লাইট, আর মোমবাতির নিচে কিন্তু ডার্ক, এটা মাথায় রাখবেন, তাহলে হবে। এবং স্যার মনে করেন একটা ছবি, স্যার একটা ছবি সাধারণত কোন সাইডে সূর্য থাকবে, ডান সাইডে নাকি বাম সাইডে, মানে কোন সাইডে আমরা ফেলবো, এটা ছায়া ফেলবো? আপনার ইচ্ছা, এটা সম্পূর্ণ আপনার স্বাধীনতা। মনে করেন আপনি সূর্যটাকে কি বাম সাইডে রাখছেন, বাম সাইডে রেখে আপনি ছবি অঙ্কন করছেন। আপনি মনে করেন যে বিকাল বেলায় ছবি অঙ্কন করছেন, তখন সূর্য কি ডান সাইডে থাকবে? বা সকাল না বেলায় স্যার। অঙ্কন করছেন, এরকম সূর্য তো রাউন্ড আকারে চক্র করে ঘুরতেছে। এখন ওইটা সম্পূর্ণ আপনার ইচ্ছা যে আপনি কোন সাইড থেকে সূর্যটাকে আলো হিসেবে ব্যবহার করবেন। আপনি যদি বাম সাইডে সূর্য রাখেন তাহলে ডান সাইডে ডাক দেবেন, তো ডান সাইডে সূর্যটা রাখেন তাহলে বাম সাইডে ডাক দেবেন। এটা আপনার সম্পূর্ণ আপনারই স্বাধীনতা। আচ্ছা স্যার, ঠিক আছে। এরপর ড্রয়িং এর কিছু মূলনীতি আছে, এই মূলনীতিতে যাবো তার আগে একটু বলি। দেখেন প্রত্যেকটা বস্তু কিন্তু নির্দিষ্ট ওজন আছে। এখন আপনি একটা গাছ অঙ্কন করলেন, গাছটার মাথা করলেন অনেক ভারী, কিন্তু গাছের গোড়া করলেন এমন, মানে একটা ওজনটা এমন দিলেন, মাথা ভারী, গাছের গোড়ার ওজনটা খুবই কম, মনে হচ্ছে ঝড় আসলে উড়ে যাবে, বা আকাশে উঠছে, গাছ আকাশে উঠছে, এরকম একটা ভাব। এটা করা যাবে না। নির্দিষ্ট একটা ওজন বহন করতে পারে মাটির সাথে, সেটা ধরে রাখতে পারে, সেটা আপনার খেয়াল রাখতে হবে। একটা ফিগার আমি উপরের দিকে মোটা করলাম, নিচের দিকে চিকন করলাম, তাহলে কি হবে দেখেন, ফিগারটা বাতাসে পড়ে যাবে, ফিগারটা মানাবে না ছবির সাথে। এরপর দেখেন আমরা ড্রয়িং এর কিছু মূলনীতি আমরা আলোচনা করছি। দৃষ্টি পর্যবেক্ষণ ক্ষমতাকে সুদক্ষ করা, যাতে ফর্মের আকার আকৃতি অধিক সুন্দরভাবে বিশ্লেষণ সক্ষম হয়। নিজের ফর্ম নৈপুণ্যের উন্নয়ন সাধন করা,
যাতে করে সুদক্ষ সৃষ্টির সাহায্যে সুন্দর ড্রয়িং করা সম্ভব হয়। তারপর ড্রয়িং এর মাধ্যমে কর্ম সম্পর্কে জ্ঞানের পরিধিকে বিস্তৃত করা। ড্রয়িং এর প্রশ্নতা সৃষ্টিধর্মিতা অবলোকন করে এটাকে কর্মের সুন্দর আকার আকৃতি, মানে এটাকে কর্মের মাধ্যমে সুন্দর আকার আকৃতি দেওয়া এবং এই সম্পর্কে আপন কর্ম নৈপুণ্য বৃদ্ধি করা। মানে আমি যে আকার আকৃতি গুলো দিচ্ছি, যে ফর্মের যে ব্যবহার করছি, এ সম্পর্কে আমাকে দক্ষতা অর্জন করতে হবে, যে মেমোরি ড্রয়িং এর যে দক্ষতা সেটা এখানে ফুটে তুলতে হবে। এখানে আপনারা 3 থেকে 4টা পয়েন্ট দেবেন, দিয়ে মানে শেষ করে দিবেন। আর যদি কেউ মনে করে যে আমি ড্রয়িং এর মূলনীতি দেবই না, দেওয়ার দরকার নেই। প্রথমে সংজ্ঞার পরে ড্রয়িং এর যে বিভিন্ন প্রকার যে রেখা শেপ গুলো আছে সেগুলো এখানে দিবেন। যে আমরা 4টা যে ভার্টিক্যাল, হরিজন্টাল, ডায়াগোনাল এবং কার্ভ লাইন, এগুলো তো জানেন, ভার্টিক্যাল লাইন, হরিজন্টাল লাইন, ডায়াগোনাল লাইন এবং আপনার কার্ভ লাইন, এই লাইনগুলো তো সব মোটামুটি আপনারা শিখে আসছেন, কিন্তু এভাবে পড়েননি আর কি। কিন্তু আপনারা এগুলো সব জানেন এবং সবগুলো প্র্যাকটিস করেছেন। এবার ড্রয়িং করার জন্য কি কি মাধ্যম আছে? পেন্সিল, কালি, কলম, রং, তুলি, চারকোল, প্যাস্টেল, এগুলো হলো আপনার ড্রয়িং এর মাধ্যম। এখন এইগুলোর মাধ্যমের ভিতরে আমার আলোচনা করতে হবে পেন্সিল মাধ্যম। পেন্সিলের সাহায্যে কিভাবে সুন্দর ড্রয়িং করা যায় সেটা নিয়ে আলোচনা করতে হবে। তাহলে আপনার পেন্সিলের জন্য যদি আমরা আলোচনা করতে যাই, তাহলে প্রথমে চলে আসে কি উপকরণ দিয়ে এই পেন্সিল গুলো তৈরি হয়েছে। পেন্সিলের প্রধান উপকরণ শীষ, এছাড়াও শীষকে ধারণ করা ব্যবহার উপযোগী করার জন্য আরেকটি উপাদান হলো কাঠ। তাহলে আমরা প্রথমে এই পেন্সিলকে প্রস্তুত করার জন্য কি করছি, শীষ নিচ্ছি, তারপরে কি নিচ্ছি, কাঠ। তার ভিতরে আপনার লেড বা শীষ, এই শীষ ব্যবহার করা হচ্ছে। তারপরে আপনার গ্রাফাইট, যে সীসা বা টিন দিয়ে তৈরি গ্রাফাইট, এই গ্রাফাইট এর কাঠের ভিতরে আমরা দিয়ে দিচ্ছি। দিয়ে আপনারা যে অঙ্কন করছেন যে পেন্সিল দিয়ে, সেটাই তৈরি করা হচ্ছে। এবার বিভিন্ন রকমের পেন্সিল আছে, 2B, 3B, 4B, 6B, 8B, 12B, 12B পর্যন্ত আপাতত মনে করেন যে আছে। এর বেশিও আছে, কিন্তু 12B পর্যন্ত এখন সচরাচর মানুষ ব্যবহার করে। এবার পেন্সিলের মাধ্যমে ড্রয়িং কিভাবে করা হয়? প্রথমে কিছু বিন্দু দেওয়া হয়, পাশাপাশি সেই বিন্দুগুলোকে রেখা আকারে উপস্থাপন করা হয়। রেখার সাহায্যে বিভিন্ন আকার আকৃতি ফন্ট ব্যবহার করে সুন্দর সুন্দর আপনার চিত্র অঙ্কন করা হয়। বড় বড় চিত্র অঙ্কন করার আগে, বড় বড় পেইন্টিং করার আগে, বড় যে পেইন্টিং গুলো আছে সেগুলো করার আগে ক্যানভাসে প্রথমে এই ড্রয়িং করে নিতে হয়। এগুলো কিন্তু আমি আপনাদেরকে এমনি নিজস্ব ভাষায় বলতেছি, বইয়ের ভাষা কিন্তু একটু সাজানো গোছানো আছে। আপনারা বইয়ের ভাষাও লিখতে পারবেন, আবার নিজেদের মতো করেও লিখতে পারবেন। মূল বিষয়টাকে বুঝতে হবে, তাহলে আপনি দেখবেন যে নিজের মতো করে লিখতে পারবেন। আর যে নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে লিখবে, সে সব থেকে বেশি নাম্বার পাবে। তাহলে আমরা একথাও লিখতে পারি যে ছবি অঙ্কনের প্রাণ হলো ড্রয়িং। ড্রয়িং ছাড়া ভালো ছবি অঙ্কন কখনোই সম্ভব নয়। তো এইসব কথাগুলো যদি আমরা এর ভিতরে ঢোকাই দিই, আমাদের যে লেখার ভিতরে ঢোকাই দিই, তাহলে কোনো সমস্যা, নাম্বার তো বেশি পাওয়া যাবে। সব কথা তো আসলে এর ভিতরে নাই। এর ভিতরে সব কথা দিতে গেলে তো অনেক বড় হয়ে যাবে। কিন্তু আমার পরীক্ষায় নাম্বার থাকবে সর্বোচ্চ হলে 10, সর্বোচ্চ হলে 10 নম্বর। এখন সর্বোচ্চ হলে 7 নাম্বার থাকবে। যে নতুন যে সিলেবাস কারিকুলাম থাকবে সেখানে হয়তো 7 নাম্বার থাকতে পারে, কিন্তু আমরা আপাতত 10 ধরে রাখছি। মানে সংক্ষিপ্ত প্রশ্ন একটা 3 নাম্বার, আর বড় প্রশ্ন একটা 7 নাম্বার এরকম, বা সংক্ষিপ্ত প্রশ্ন 2 নাম্বার আর বড় প্রশ্ন 8 নাম্বার, এভাবে মিলাই 10 নাম্বার। মোট 20টা প্রশ্ন লিখতে হবে আপনাদেরকে, 20টা। তাহলে এইবার 20টা প্রশ্ন লিখতে হবে? হ্যাঁ, সেরকম একটা আপনার কারিকুলাম তৈরি করা হয়েছে। এখন আপডেট এই পর্যন্তই আছে। এখন এরপরে যদি কোনো চেঞ্জ হয়, আপডেট হয়, সেটা আপনারা জানতে পারবেন। 8 মার্কের জন্য কত পেজ লিখবো? 3 পেজ লিখলে হবে? 8 মার্কের জন্য 2.5 পেজ দিতে হবে, 2 থেকে 2.5 পেজ। আর সবসময় চেষ্টা করবেন সাজানো গোছানো এবং পয়েন্ট আকারে, মানে তথ্য বহুল, মানে জগা খিচুড়ির মতন 8 পেজ 10 পেজ করে লিখে রাখার দরকার নেই। আপনি 2 থেকে 3 পেজ লেখেন, কিন্তু সুন্দর করে। যে মনে করেন যে ড্রয়িং কাকে বলে, আপনি প্রথমে ড্রয়িং সম্পর্কে একটু লিখে নিলেন,
লেখার পরে লিখলেন সংজ্ঞা। সংজ্ঞাটা লেখার পরে লিখলেন যে কোনো বস্তু বা বিষয়ের আকৃতিকে শুধু রেখা দিয়ে কাগজে বা ক্যানভাসে আঁকাকে ড্রয়িং বলে। সংজ্ঞাটা হয়ে গেল। এ সম্পর্কে পাবলো পিকাসো বলেছেন, ড্রয়িং ইজ দ্য লাইফ অ্যান্ড সোল অফ পেইন্টিং। শেষ। আমরা এই ড্রয়িং করার জন্য যে রেখাগুলো ব্যবহার করি সেই রেখাগুলোকে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। তার ভিতরে আছে ভার্টিক্যাল, হরিজন্টাল, ডায়াগোনাল অ্যান্ড কার্ভ। এবং ড্রয়িং করার সময় আমরা বিভিন্ন আকার আকৃতি বা বিষয় লক্ষ্য করি, সেটা হলো শেপ, ফর্ম, গোলাপ এবং রিদম। ঠিক আছে। এগুলো ছাড়াও ড্রয়িং কে বিভিন্ন ভাবে ভাগ করা হয়েছে। তার ভিতরে উল্লেখযোগ্য আছে ফ্রি হ্যান্ড ড্রয়িং, আউটলাইন ড্রয়িং, মডেল ড্রয়িং ইত্যাদি। মেমোরি ড্রয়িং যদি না দিতে চান সমস্যা নেই, ইত্যাদি। ঠিক আছে। নিচে পেন্সিল ড্রয়িং সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো। ঠিক আছে। বিভিন্ন উপায়ে আমি লিখতে পারি, বিভিন্ন উপায়ে ড্রয়িং করা যায়। তেল রং, জল রং, তারপরে আপনার তুলি, পেন্সিল, কলম, চারকোল, বিভিন্ন ভাবে ড্রয়িং করা যায়। তার ভিতরে আপনার উল্লেখযোগ্য হচ্ছে পেন্সিল ড্রয়িং। এই পেন্সিল ড্রয়িংটা নিয়ে এবার নিচে বিস্তারিত আলোচনা করবেন। একটা পেন্সিল প্রথমে ড্রয়িং করার জন্য আমাদের যে উপকরণটি প্রয়োজন হয় পেন্সিল। এই পেন্সিল ড্রয়িং করার জন্য পেন্সিলই দরকার হয়। এই পেন্সিল প্রস্তুত করা হয় কাঠ এবং সি দিয়ে। এখানে গ্রাফাইট ব্যবহার করা হয়। গ্রাফাইট দিয়ে এই আমাদের যে কালিটা ব্যবহার করে এই কালিটা প্রস্তুত করা হয়। তারপরে বিভিন্ন রেখা, বিন্দু, ডট ইত্যাদির সমন্বয়ে আমরা সুন্দর সুন্দর চিত্র অঙ্কন করতে পারি বা সুন্দর সুন্দর চিত্র ফুটে তুলতে পারি। ড্রয়িং, পেন্সিল ড্রয়িং এ আপনার চিত্রগুলো নিখুঁত হয় এবং বড় বড় ছবি অঙ্কনের আগে এই পেন্সিলের মাধ্যমে আগে নমুনা ড্রয়িং করে নিতে হয়। এভাবে যদি আপনার বর্ণনা লিখে দেন, ড্রয়িং হলো চিত্রের প্রাণ বা পেন্টিং এর প্রাণ। এই ড্রয়িং ছাড়া ভালো শিল্পী হওয়া যায় না, ভালো ছবি আঁকা যায় না, এইসব করে লিখতেন। এরকম নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে যদি লিখে দেন তাহলে কি আপনারা নাম্বার কম পাবেন আর বেশি পাবেন? আশা করি আজকের ক্লাসটি সবাই সুন্দরভাবে বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ক্লাসে আমাদের সাথে থাকার জন্য। আমরা এখন আমাদের সেই গত দিনের যে হোমওয়ার্ক গুলো দেওয়া ছিল সেগুলো আমরা দেখব। ঠিক আছে। সেগুলো দেখার পর আমি আপনাদেরকে যে সংশোধনীগুলো দেবো সেগুলো ঠিক করবেন। ঠিক আছে। যে সংশোধনীগুলো দেবো সেগুলো অবশ্যই ঠিক করবেন। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ওই রেকর্ডও কি আপনি ইউটিউবে আপলোড দেন? রেকর্ড সহ আমাদের যে কথোপকথন। হুম। ও স্যার, স্যার তো বাদ সবই দিলাম। রেকর্ড দেয়। স্যার তো সবই কিসের? রেকর্ড দেয়। ওরা তো আপনারা তো ওইটা তো রেকর্ড চান, এই জন্য তো দেওয়া হয়। স্যার রেকর্ড অবশ্যই দিবেন, কারণ অনেক সময় ক্লাস মিস দিলে রেকর্ডটা দেখে আট করা যায়। অবশ্যই রেকর্ড দিবেন। রেকর্ডটা দেওয়া হয়, আর ওই রেকর্ডটা আপনারা ছাড়া তার কেউ দেখে না তো। ওই রেকর্ড আপনারা দেখেন, ওটা পার্সোনাল করা, বুঝছেন? এটা হলো অন্য কেউ যদি না সার্চ দেয় তাকে দেখতে পাবে না। স্যার নমস্কার। হ্যাঁ নমস্কার। স্যার আমাদের থিওরির যে পিডিএফ এগুলো কি আবার দিবেন পরে? এই পিডিএফ থিওরি যে পড়ান এই যে পিডিএফ গুলো এগুলো কি আবার পরে দিবেন নাকি এখন থেকে প্রিন্ট আউট করে রাখবো? ও হ্যাঁ, ভালো কথা। আপনাদের এখন কোনো প্রিন্ট আউট করতে হবে না। এখন যে আজকে যে ক্লাসটা করলেন এই ক্লাসে এই পিডিএফ কি আবার পড়া লাগবে? আজকে যে ক্লাসটা করলেন। না স্যার তা তো না, কিন্তু পরীক্ষার আগে তো একবার পড়তে হবে। হ্যাঁ, পরীক্ষার আগে আমি সাজেশন দেবো। সাজেশন দিলে ওই প্রশ্নগুলো সুন্দর করে মুখস্থ করতে হবে, শুধু পড়লে হবে না, আমি মুখস্থ করাবো। আচ্ছা স্যার। এই দেখেন হালিমা আক্তারের দেখেন বডি
ভালো হয়েছে, পা আর হাতের সমস্যা। হালিমা আক্তার, আপনার বডি ঠিক আছে, পা আর হাতের সমস্যা। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমি আমি লিখে রাখছি হালিমা পা আর হাত দেখাতে হবে। হালিমা আক্তার, এখন আপনি লিভ নিতে পারেন। এটা কার খাতা? তারপর পরেরটা এই যে শাইলা। শাইলা, আপনি ছবি ভালো করে তুলতে পারেননি, আপনার হাত পা সমস্যা, বডি ঠিক আছে, আপনারও সেম। তাহলে হালিমা শাইলা একই দ্বন্দ্ব। ফারহানা আক্তার, অনেকটা ঠিক আছে, আপনারও হাত দেখাতে হবে, বডি ঠিক আছে, হাত দেখাতে হবে, পাটাও সামান্য দেখাতে হবে, তাহলে একই সমস্যা, মানে হাত আর পার সমস্যা। আওয়াল, বডি ঠিক আছে, হাত পার সমস্যা। তহিদ সাহেবের বডিরও সমস্যা, হাত পা তো আছেই। তহিদ সাহেবের ওভারঅল দেখাতে হবে। তহিদ তহিদ সাহেব, আপনার হয়নি, এরকম আঁকলে হবে না, সব দেখাতে হবে তহিদ সাহেবের। এরকম আঁকলে হবে না, আপনি 10 বার অঙ্কন করবেন এই ছবিটা কালকের ক্লাসে, মানে নেক্সট দিন ক্লাসের আগে 10 বার অঙ্কন করে জমা দেবেন। তহিদ, ক্লাসে আসেন তহিদ সাহেব? রনক, রনকেরও হাত পার সমস্যা, বডি ঠিক আছে, মাথা কিন্তু ছোট হয়ে গেছে। রনকের মাথা ছোট হয়ে গেছে, তাহলে আমরা মাথা পেলাম, কি কি সমস্যা আমরা লিখে রাখি। তাহলে মাথার সমস্যা, মাথা বড় করতে হবে, বডির সাথে অ্যাডজাস্ট করা শিখতে হবে। এটাও এটাও হাতটা অনেক ভালো হয়েছে, কিন্তু পার সমস্যা, মানে পা তো লিখে নিছি, রিমকি। মেহেদিরও বডি ঠিক আছে, হাতের সমস্যা, পা মোটামুটি ভালোই আছে। ঠিক আছে, বডির ঠিক আছে, হাতের সমস্যা, হাত লিখে নিছি। এই যে নাজিম সাহেবের ওভারঅল ঠিক আছে। এই এই মাথাটা একটু চিকন হয়ে গেছে, মানে নিচের অংশ আর একটু মোটা হবে, নিচের অংশ একটু বেশি চিকন হয়ে গেছে, মানে এটা একটু ঠিক করতে, মানে এই যে খাপসা হয়ে গেছে বেলুনের সাথে, মানে ইয়ার কোনো সম্পর্ক নেই, এই বডির, মানে এই যে বেলুন বিক্রি করছে এই সম্পর্ক নাই। এই এটা খুব সুন্দর হয়েছে। এই যে আপনি যে ফিগারটা আঁকছেন, এই যে চোখের যে হেড হেড স্টাডি যেটা, এটা অনেক সুন্দর হয়েছে, এক্সিলেন্ট হয়েছে নাজিমের এই হেড স্টাডিটা। এটা হলো জাহাঙ্গীর আলম মেবি, নাকি এটা কে? এটা তো ভাউ ভাউ ভূত ভূত, এটা কার ছবি? বডি মোটামুটি সবাই বুঝেছে, পার হাতের হাত ঠিক করতে হবে, আর এর মাথা মোটা হয়নি, মাথাটা কেমন যেন হলো, মাথা ঠিক করতে হবে। ঠোঁট দিতে পারেনি। সাইমার তো এরকম হওয়ার কথা না। সাইমা, সাইমা ক্লাসে আছেন? সাইমা, সাইমা, আপনার ছবিতে এরকম হওয়ার কথা না তো। সাইমা মনে আছে ক্লাসে নাই। সাইমার ছবি এরকম হয় না, সাইমার ছবি আরো ভালো হয়, সাইমার প্র্যাকটিস কম হয়ে গেছে। এইটা ফলো করবেন, এটা দেখবেন, দেখলে বুঝতে পারবেন, আমি যে ছবি দিছি না, এটা ফলো করবেন তাহলে বুঝতে পারবেন। আমি কিন্তু আপনাদের এখন জাস্ট নমুনা দিচ্ছি, নমুনা, যে আপনারা এই ফরম্যাটে আগাবেন, তাহলে আপনার বেসিক যে জিনিসটা এই ফরম্যাটে আগালেই আপনারা ধরতে পারবেন। আমি যদি এখন ফাইনাল করি, সবকিছু আঁকানো দেখাই, মনে করেন সবকিছু আমি একবারে ফাইনাল দেখাচ্ছি, তখন আপনারা বেসিক না জানলে ধরতে পারবেন না, তখন ঝামেলা হয়ে যাবে। স্যার একটু আমারটা দেখেন তো। যাচ্ছি এক এক করতে করতে। এইটা কার খাতা? এটা তো দ্বিতীয় ব্যাচে, প্রথম ব্যাচ শেষ হলো, এবার আমরা দ্বিতীয় ব্যাচ আছি। এটা হলো হাবিবা।
হাবিবা, আপনি কি ক্লাসে আছেন হাবিবা? জি স্যার আছে। আপনার উপরের বডির অংশ আর নিজের বডির অংশ ঠিক আছে? মাপ মাপ মনে হচ্ছে না ঠিক আছে? মানে মাথাটা বেশি মোটা হয়ে গেছে, মানে মাথাটা গোল হয়ে গেছে ফুটবলের মতন। মাথা তো ফুটবলের মতন গোল না, মাথার দুই সাইডে চ্যাপ্টা। মাথার দুই সাইডে দেখবেন আপনি, আপনার কানের গোড়ায় হাত দিয়ে দেখেন তো ওই জায়গায় কতগুলো জায়গা আছে, কিন্তু আপনার মাথায় সেরকম জায়গা আছে কোনো? মাথায় কি কোনো জায়গা আছে? নাই কিন্তু। হ্যাঁ স্যার বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে একটু প্র্যাকটিসটা বেশি করতে হবে। এটা আপনার দেখাবো, মাথা আমি লিখে নিছি। আপনার ওভারঅল দেখাতে হবে। পা, এই পাটা অনেক সুন্দর হয়েছে, এই যে একদম যে একটা পা সোজাসুজি দিয়ে রাখছেন না, জি সোজা, স্যার। এই পাটা অনেক সুন্দর হয়েছে, এই পাটা ভালো হয়েছে, সবগুলো এরকম সুন্দর হওয়া চাই। এরপর দীপঙ্কর, দীপঙ্করের বডি ঠিক, বডির সাথে মাথার অ্যাডজাস্ট, মানে বডি এলোমেলো হয়ে গেছে দীপঙ্কর সাহেবের ছবি। স্যার বডির সাথে কি ফিগার ঠিক নেই তাই না? আর হ্যাঁ, মাথা, মনে করেন যে পিছের অংশ। মাথা হয়েছে মাথার মতো, হাত হয়েছে হাতের মতো, বডি হয়েছে বডির মতো, পা হয়েছে পার মতো, মানে সব কেটে কেটে লাগানো হয়েছে। এখানে সম্পর্কটা ভালো নেই, স্যার বুঝছে। সম্পর্ক নেই, মানে টোটাল যে একটা বডি। মাথাটা একটু বড় হতো স্যার, মাথাটা কি আর একটু বড় মাথা হতো? ঠিক আছে, সবকিছু ঠিক আছে, কিন্তু সব মনে করেন যে একটার সাথে একটা সংযোগ নাই, মানে এটা টোটাল একটা বডি, সেটা বোঝা যাচ্ছে না। আপনার আরো কয়েকবার আঁকাতে হবে। স্যার আর বুঝছে। এরকম সোজাসুজি দাঁড়িয়ে দাঁড়াই কেউ বেলুন বিক্রি করে? বেলুন বিক্রি একটা ভঙ্গিমা থাকবে, একটা ভাব থাকবে, ঠিক আছে? সেটা একটু খেয়াল করবেন। জি স্যার। এটা কার খাতা? এটা হলো মুনিয়া। মুনিয়ার বডি ঠিক আছে, পা ঠিক আছে, একটা পা ভালো হয়েছে, আর একটা পা একটু সমস্যা হয়ে গেছে মুনিয়ার। মুনিয়া এরকম করে রাখতে থাকি, মুনিয়ার ছবি কিন্তু ভালো হয়েছে, জানেন আপনারা? মুনিয়া এভাবে রাখতে থাকি, মুনিয়ার ছবি তো মুনিয়া আছে, ক্লাসে আছে মুনিয়া? মুনিয়ার জি স্যার। মুনিয়ার বডি ল্যাঙ্গুয়েজ, মানে বডি ল্যাঙ্গুয়েজ, হাতটা একটু বড় হয়ে গেছে, হাত আর একটু ছোট হবে, কিন্তু ভঙ্গিমাটা অনেক সুন্দর হয়েছে আপনার। আপনার এটা কাজ করলে শেষ উঠানো যাবে, কিন্তু এর আগে যে ছবি না, এই ছবিতে কাজ করলে শেষ উঠবে না, মনে রকম কার্টুন মতন থেকে যাবে, কিন্তু আপনার এই ছবিতে কাজ করলে রিয়েলিস্টিক চলে আসবে। এইটা হলো ছবির ধরন, এটা হলো ছবির বাস্তবতা, এটা বলে ছবির হৃদয়। স্যার তার মানে স্যার যে আমি মনে হয় স্যার দীপঙ্কর বলেন। স্যার তার মানে যে যে ভঙ্গিতে, যেমন একটা বেলুন বিক্রেতা তার একটা ভঙ্গি, মানে দেহের একটা ভঙ্গি থাকবে, সেইগুলো আনতে হবে। গুড, ভেরি গুড। ফিগার মানে ফিগার না, ফিগার মানে এর মানে হ্যাঁ। তার যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টার ফুটাই তুলতে হবে। হ্যাঁ স্যার বুঝছে। তার মানে যদি কেউ ধান কাটে, সে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ধান কাটবে না, তাকে একটু হ্যাট হতেই হবে। হ্যাঁ, এই তো। বুঝতে পারছি স্যার এবার। এই দেখেন নিপু। স্যার আমি মনে হয় আপনার স্যার হ্যাঁ, জি বলেন আমি বলেন। মনে হয় আপনার এই ক্লাসে যেই দিন ভর্তি হয়েছি সেই দিন হ্যাঁ, আপনার ইউটিউবটা দেখে আর্ট করছি। আমার মনে হয় আমার জীবনে প্রথম ম্যান ফিগার আর্ট করাই। কে নিপু? না স্যার, মুন্নি। ও আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। এইবার এই দেখেন নিপুরও দেখেন ভঙ্গিমা কিন্তু ভালো হয়েছে, এই পাটা সমস্যা হয়ে গেছে, মানে বেশি গ্যাপ হয়ে গেছে, মানে গ্যাপটা বেশি হয়ে গেছে, একটু কমাই স্যার দিলে পা ঠিক হয়ে যাবে। নম্বরটা পারতেছি না, পাড়া ভুলে গেছি স্যার, এই যে পাড়া আমি হচ্ছেই লিখে না। নিছি, পা দেখাবো, পা দেখাবো, মাথা দেখাবো, হাত দেখাবো। হ্যাঁ, এমনি ওভারঅল ভালো আছে, খারাপ না, ভালো নিপু।
এটাকে এও ভালো, এর ভঙ্গিমা ভালো। এটা কার খাতা? এই যে লিখে দিলে কিন্তু সহজে বোঝা যাবে। শফিকুল সাহেবের আঁকা ভালো, খারাপ না। পা আমি বসছে না, পা মেলাবার মস্তিষ্ক রাখতেছি কিন্তু পা ক্লাস দিলে করাইছে সেলে আমি ক্লাস করতে পারিনি। ওই মোটামুটি সবারটা দেখলাম নাকি, বাকি আছে কেউ? এই যে শফিক সাহেব, স্যার আমারটা দেখেন, এইটা এটা আমার স্যার। ও আপনার এখনো আঁকতে হবে, আপনার এখনো আঁকতে হবে। ওই যে অনেকটা দীপঙ্কর টাইপের হয়েছে, আর একটু আঁকতে হবে, মানে আরো কয়েকবার আঁকতে হবে। আঁকতে জি আঁকতে স্যার। মনে করেন যে আপনি এই যে পজিশনে আছেন না, আপনি এই রকম সেম এই জিনিস মানে ঠিক রেখে 5 বার আঁকেন, দেখবেন যে আপনার চলে আসবে। আপনার ছবি মোটামুটি ভালো আছে, কিন্তু বেলুন বিক্রেতার যে ভঙ্গিমা, মানে বেলুন তো মনে হচ্ছে এই কিনতে গেছে যে আমি মানে ওকেই মনে হচ্ছে যে ওই বাচ্চা আমাকে বেলুন দাও বেলুন দাও করতে করতে ছুটতেছে, মানে এরকম একটা ভাব হয়ে গেছে। আর পাটা আর একটু বড় করতে হবে বডির তুলনায়, ঠিক আছে? আর চোখ দেখেন কত উপরে উঠে গেছে, কপাল নাই ওর, ঠিক আছে? এগুলোকে ঠিক করতে হবে, ওগুলো আমি ধরবো, লিখছি তো। এটা একেবারে মনে করেন যে পূর্ণিমার ছবি এরকম আমি আশা করি নাই। পূর্ণিমার ছবি হয় নাই, কিছু হয় নাই পূর্ণিমার থেকে এই ছবি ভালো হয়েছে। এই ছবি মানে এটা তো একটা লাইনই আছে, কিন্তু পূর্ণিমার কোনো লাইনই নাই। কিন্তু পূর্ণিমা, এইটা কার ছবি? এই ছবির মালিক কে? এই ছবির মালিক হলো শফিকুল ইসলাম। নাম লিখে রাখবেন তো, এরকম খাতার উপর নাম লিখে দেবেন, তাহলে আমার আর আর দুইটা ফোন ইউজ করতে হবে না। এই দাঁড়ানো ফিগারটা এক্সেলেন্ট হয়েছে, ছোট বাচ্চা ফিগারটা এক্সেলেন্ট হয়েছে, এই ফিগারটা হয়নি। এই সাইডে বাম সাইডে, আমার এখানে বাম, এই বাম সাইডে ফিগারটা টোটালি হয়নি, কিন্তু ছোট ফিগারটা মানে বাচ্চা ফিগারটা হয়েছে, এই ফিগারটা হয়েছে, মানে এক্সেলেন্ট হয়েছে, ভালো, গুড। আর এই যে আঁকছে, এর ছবি অঙ্কন হয়েছে, কিন্তু এর যে ছবি হতে হবে সে হয়নি, মানে ফিগার হয়েছে। স্যার স্যার এটা ফিগারের আমার স্যার। ফিগারের যে ক্যারেক্টার সেটা আসেনি, মানে ফিগার হয়েছে, কিন্তু মানে সামনে বসে থাকলে সেটা কেমন একটা কম্পোজিশন হয়, সে কম্পোজিশন মিলেনি। ফিগার হয়েছে কিন্তু কম্পোজিশন স্যার মিলেনি। সেটা আমার পাটা বড় হয়েছে। হুম। এটাও খারাপ না, ভালো। এটাও আমার এটা স্যার। কম্পোজিশন মানে কি, এরকম বসে থাকলে এরকম দেখা যায় না। এই আনারসটা ভালো হয়েছে, স্যার এটা আমার। হ্যাঁ সুন্দর হয়েছে আনারস, এটাও ভালো। কিন্তু ওই মানে ছবি হয়েছে, কিন্তু ক্যারেক্টার আসেনি, ছবির যে স্যার ক্যারেক্টার। এটাই আপনি বললেন। আচ্ছা ওকে, এটা ভালো হয়নি। এটা আমার, এগুলো সব আমি আঁকছি স্যার। আচ্ছা ওকে, ধন্যবাদ। তাহলে সবাই খারাপ দেখলাম, যে ভুল ত্রুটিগুলো বললাম সেগুলো একটু সংশোধন করার চেষ্টা করবেন। আর আপনার বন্ধু বান্ধব পরিচিত যারা আছে 19তম শিক্ষক নিবন্ধনে সবাইকে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ করে দেবেন, সেই প্রত্যাশা থাকলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।